স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে 4তলা একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল 10:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ। অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, ভেতরে অবস্থানকারী সদস্য বোম এক্সপার্ট, তাই অভিযানের ব্যাপারে পুরোপুরি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সাবিনা সব ব্লক করে ফেলছে, আমরা কি দেখাইতে পারবো একটু দেখি ভাই। দর্শক, জঙ্গি আস্তানায় অভিযানের আরও খবর নিয়ে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাবিনা, মাত্র 5 মিনিট হলো অভিযান সমাপ্তি ঘোষণা করছে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। আপনি জেনে থাকবেন সকাল 10টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়বো এলাকার এই আমার পিছনের যে 4তলা বাড়িটি আছে, এই বাড়িটিকে ঘেরাও করে রাখে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। অ্যান্টি টেরোরিজম ইউনিটের যিনি এসপি আসছেন অপারেশন, সানোয়ার ইসলাম, উনি আমাদেরকে জানিয়েছেন যে গত কিছুদিন আগে তারা নরসিংদীতে একটা অভিযান পরিচালনা করেন, সেখান থেকে একজন নারী জঙ্গি সদস্যকে আটক করেন তারা, এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নেত্রকোনা এবং কক্সবাজারে অপারেশন চালায় এবং সেখানে যাদেরকে গ্রেফতার করে তাদের মধ্য থেকে তথ্য বিশ্লেষণ করে তারা জানতে পারে যে ঢাকার আশেপাশে কোথাও জঙ্গি আস্তানা রয়েছে বলে তারা জানতে পেরেছে, এবং তারা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আজকে সকাল 10টা থেকে তারা এই বাড়িটি ঘেরাও করে রাখে। এবং আমি যদি আপনাকে মোটের উপর জানাই, তারা 3টি আইইডি সহ অনেক আইটি সরঞ্জাম পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আপনি দেখেন যে এইখানে তারা যে প্রাপ্ত আইইডিগুলো ছিল এখানে বিস্ফোরণ ঘটিয়েছে, মাটির নিচে গর্ত করে কি পরিমাণ এলাকার গর্তের সৃষ্টি হয়েছে, এর পাশে অন্যগুলোকে করা হয়েছে এবং কাছের টুকরোগুলো পড়ে আছে আমরা দেখতে পেয়েছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে বাড়িটিতে ঘেরাও করে রেখেছিল এখানে 20টি কক্ষ আছে এবং 20টি কক্ষর মধ্যে কোন কক্ষে জঙ্গি লোকজন অবস্থান করছে আসলে সেটা ট্রেস করতে তাদের প্রায় ঘন্টা 2 সময় লেগে যায়। তারপরে প্রায় দুপুর 12টার দিকে সোয়াতের টিমের সদস্যরা, তারা 12 জনের মতো সদস্য তারা এই বাড়িটিতে প্রবেশ করে এবং সেখানে তারা যাওয়ার পরে দেখতে পারে যে 3টি আইডি এবং অনেক আইটি সরঞ্জাম রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা ছিলেন তারা প্রশিক্ষক এবং আইইডি এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ জ্ঞান সম্পন্ন বলে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটের যে কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, এবং উনি আরও বলেছেন যে আসলে তারা একটা ব্যাপক ক্ষতি করার একটা তার চিন্তাভাবনা ছিল, আসলে যাতে করে একটা তারা তাদের এই অভিযানের ফলে আসলে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমাদেরকে তারা এমনটা বলেছেন যে তাদের এই ধরনের গোয়েন্দা নজরদারি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যে কোনো ধরনের অভিযানের ব্যাপারে তারা আসলে খুব তৎপর রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জেলা পুলিশ সকাল থেকে এখানে ছিল এবং আমরা দেখেছি অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও ছিল। তো এই ছিল নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে আমার কাছে সর্বশেষ। জি হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বড়পা থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। আমরা চলে যাব পরের সংবাদে। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী হাফিজুর রহমান হৃদয়। ধন্যবাদ। আপনি জানেন যে কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা এবং দুধকুমার সহ গঙ্গাধর, সংকোষ নদী রয়েছে, সেই নদ নদীগুলোর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে এখানকার যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর
তো সেগুলোতে কিন্তু পানি উঠেছে এবং পানি ওঠার কারণে এখানকার পরিবারগুলো পানিবন্দী জীবনযাপন করছেন এবং অনেকটা ভোগান্তিতে রয়েছেন। একই সাথে এখানে যে নিম্নাঞ্চলের রাস্তাঘাটগুলো রয়েছে, কাঁচা রাস্তাগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানি ওঠার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেকটা। সে কারণে কিন্তু অনেক ভোগান্তিতে রয়েছেন এখানকার পথচারীরা। এবং একই সাথে আমি আরেকটি বিষয় আপনাকে যেটি জানাচ্ছি যে অতিবৃষ্টির কারণে কয়েকদিন থেকেই কিন্তু রাত থেকে দিন অবধি কিন্তু সারাদিনই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং যে কারণে এখানকার যে নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষজন রয়েছে তারা কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক যারা রয়েছেন তারা কিন্তু আয় ইনকাম করতে পারছেন না। এ কারণে কিন্তু তারা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে অনেকটা আধবেলা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। তো এবং একই সাথে এখানকার যে খামারিরা রয়েছেন তারা কিন্তু গবাদি পশু নিয়ে অনেকটা ভোগান্তিতে রয়েছেন। তাই গবাদি পশুকে খাবার দিতে না পারায় কিন্তু তারা শঙ্কার মধ্যে রয়েছেন। তো এই ছিল আজকে কুড়িগ্রাম থেকে বন্যার সর্বশেষ খবর। বন্যার প্রভাবে পানি বেড়েছে কিশোরগঞ্জের হাওরেও। কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের ইটনার হাওর এলাকা থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মুজাহিদ সরকার। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাত, তাছাড়াও রয়েছে পাহাড়ি ডলের যে পানি, এদিক দিয়ে উজানের পানিগুলো যে হাওর অঞ্চলে প্রবেশ করছে সেই কারণে কিন্তু হাওরে গত 24 ঘন্টায় 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বেশ কিছু মানে বাড়ির প্রবেশ পথ যেটি রয়েছে যে সেই প্রবেশ পথে পানি প্রবেশ করেছে এবং বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে বৃষ্টিপাত কিন্তু আগামী 5 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। সেই 5 জুলাই যদি পানি অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে হাওরের যে নিচু গ্রামগুলো রয়েছে, যে পাড়াগুলো রয়েছে, সেগুলো মোটামুটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পানি বৃদ্ধির কারণে কিন্তু হাওর অঞ্চলে যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ তাদের চলাচলের অসুবিধা হচ্ছে, বাড়ি থেকে বের হতে পারছেন না, স্কুল প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা তাদের ঠিকমতো যেতে পারছে না। সব মিলে এই পানি এক ধরনের দুর্ভোগ তৈরি করেছে কিশোরগঞ্জের এই হাওর অঞ্চলে। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমাদের কিশোরগঞ্জের পাশেই কিন্তু যে সিলেটের যে হবিগঞ্জ এবং নেত্রকোনা জেলার যে আংশিক অংশটা রয়েছে সেই অংশ দিয়ে কিন্তু এই হাওর অঞ্চলে পানি প্রবেশ করে। আমাদের মাঝে এখন আমরা যদি একটু জানতে চাই যে একজন অসুবিধাভোগীদের যে এই পানি বৃদ্ধির কারণে কি কি সমস্যা হচ্ছে আপনার? পানি বৃদ্ধির কারণে আমরা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য খুব সমস্যা আছে, আর মেন কথা পানি হওয়ার কারণে মানুষ চলাচলের জন্য খুব সমস্যা আছে। আর একটু জানিয়ে রাখতে চাই 2022 সালে কিন্তু এই হাওর অঞ্চলে এক ধরনের বন্যা হয়েছে। এই ছিল কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে আমার কাছে এই সর্বশেষ বন্যার পরিস্থিতি, সর্বশেষ তথ্য। মুজাহিদ সরকার, এশিয়ান টেলিভিশন, ইটনা, কিশোরগঞ্জ। বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবে 2 স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তিন্দু ইউনিয়নের হরিশচন্দ্র পাড়া থেকে রুনাদন পাড়ায় যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় নিখোঁজ শিক্ষার্থীদের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানায়, থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের হরিশচন্দ্র পাড়া থেকে 4 থেকে 5 জন লোক নৌকাযোগে রুনাদন পাড়ায় যাচ্ছিল। নৌকাটি পদ্মঝিরি এলাকায় পৌঁছালে পানির স্রোতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় 2 শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পেনশন প্রত্যাহারের আন্দোলন রূপ নিল মারামারিতে। কর্মকর্তাদের 2টি গ্রুপের মধ্যে ক্যাম্পাস এলাকায় গ্রাউন্ড ফ্লোরে এই মারামারি ঘটনা ঘটে। বসা এবং ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়। বিষয়টি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানেন যে ভার্সিটি যে আন্দোলন এবং যে এখানে যে পেনশন স্কিম যে আন্দোলন চলছিল, এখানে কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না।
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন আইজিপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া, আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। কক্সবাজারের চকরিয়ায় জিম্মি করে ঘের দখল, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান বেলাল সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 15-র একটি অভিযানিক দল চকরিয়া থানার কোরালখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতি, চিংড়ি ঘের দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে 39টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার স্থাপন ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী কমিশনার দেবব্রত সাহার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাচোয়ারি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা আক্তার বিথি ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পটুয়াখালীর রাঙ্গাবালিতে ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে 250 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণ প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। নোয়াখালী চৌমোহনী পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন ও সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ। পৌরসভার করিমপুর 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনও করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুন নবী কোম্পানি সহ অনেকেই। গাজীপুরের শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাসিক সমন্বয় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী, সহকারী কমিশনার শাইখা সুলতানা, পৌরসভার মেয়র আনিসুর রহমান সহ অনেকে। গাজীপুর শ্রীপুরে মীর সিরামিক্সের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা জৈনাবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মীর সিরামিক্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী অফিসার আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মীর এক্সক্লুসিভ ডিলার জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, সালাউদ্দিন বাবুল সহ মীর সিরামিক্সের কর্মকর্তারা। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, গ্রাহকদের দোরগোড়ায় মীর সিরামিককে পৌঁছে দিতে এই এক্সক্লুসিভ শোরুমের ভূমিকা রাখবে। সড়কের বেশিরভাগ অংশই বিধ্বস্ত হয়ে গেছে। কিছু কিছু স্থান যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। উঠে গেছে সড়কের পিচ ঢালাই। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ব্যস্ততম কাঞ্চননগর সড়কের এমন বেহাল দশা। কাঞ্চননগর তেমোহনী বাজার থেকে মানিকপুর বাইনাছলা ব্রিজ পর্যন্ত সড়কটির প্রায় 4.5 কিলোমিটার অংশ দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ার চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এদিকে বারবার টেন্ডার হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের মোহাম্মদ ইসরাইল হোসেনের আম ও লিচুর বাগানের উপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাগানটি ধসে যাচ্ছে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে বর্ষার পানি বন্ধ না করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান বাগান মালিক। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ইসরাইল হোসেন বারবার বলার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন ইসরাইল হোসেন। আমি ইসরায়েল চাচার বাগানে কাজ করি। এই গ্রামের সব পানি নামার কারণে, এই পুকুর খনন করার কারণে এই চাচার জমি নষ্ট হয়ে যাচ্ছে, গাছ আম বাগান নষ্ট হয়ে যাচ্ছে। দিন আগে পুকুর খোঁড়ার কারণে আমার এই বাগান ভাঙন সৃষ্টি হয়েছে। গোটা এলাকার পানি, মাঠের পানি, স্কুল মাঠের পানি, গ্রামের পানি সমস্ত কিছু আসে আমার এই বাগানটা ভাঙন সৃষ্টি করে ফেলছে। স্থানীয় প্রশাসন বলতে ওই চেয়ারম্যান মেম্বারকে বলা সত্ত্বেও এরা কোনো আমলে নেয়নি, বরং তারা বৈরী ভাব দেখায় গেছে। সুতরাং আমি আশা করব প্রশাসনের কাছে, ওই বিভিন্ন মহলের কাছে আবদার করতেছি আমার এটা সুরাহা করার জন্য। নরসিংদীতে ভূমিদস্যু, মামলাবাজ ও লাঠিয়াল বাহিনী প্রধান মোহাম্মদ দুলাল মিয়া ও সুমন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অবৈধভাবে জমি দখল ও তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষকে নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানায়, গত বৃহস্পতিবার ভোরে মাইনুদ্দিন তার বাগানে লটকন সংগ্রহ করতে গেলে দুলাল ও সুমন বাহিনীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ পর শুরু হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১-এর বিদ্যুৎ উৎপাদন। সোমবার বিকেল 4:30টার দিকে এই ইউনিটটি চালু করা হয়। এই কেন্দ্রটি থেকে এখনও পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত 24 জুন রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিফ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বালুবোঝাই ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় 2টি ট্রাক আটক করেছে পুলিশ। উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পাত্রিকুল গ্রামের পিয়ারা বেগম ও তার ভাগ্নি সাবিয়া আক্তার। পুলিশ জানায়, গেল রাতে 2টি ট্রাকের চাপায় খালা ও ভাগ্নি নিহত হয়েছে। পরে গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখে। শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, 2 জন নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।